menus. এখানে মেনুটা অ্যাড হইল না। প্রোডাক্ট সেভ মেনু। প্রোডাক্ট এখানে এখন দেখেন পেজে যাই, এগুলো তোমার পেজ না, আমি ভিডিও দিয়ে ইনভেন্টর করি, দরকার নাই। কি ছিল আপনার কি ছিল? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি কি শুনতে পাচ্ছি না তো? আচ্ছা, এখানে দেখেন আপনি অ্যাড করতেছেন, এই যে ক্লিক করলাম শর্ট কোড দিয়ে, তাই তো? এখানে দেন গ্যালারি আইডি 1 2 3 সাইজ মিডিয়াম সাব ব্র্যাকেট সিটি প্রোডাক্ট ক্যাটাগরি ইকুয়াল এমআই এক্সপিডি মিক্স আমার অটোমেটিক কিন্তু চলে আসতেছে প্রোডাক্টগুলা। এখন আপনার কথা হচ্ছে আপনি এখানে রাখবেন, মানে এই রোতে মনে করেন 2টা বা 3টা রাখবেন, এই রোতে 2 3টা রাখবেন, এরকম করে, তাই তো? অ্যাপ্লাই করি। স্টাইলে যাই, ব্যাকগ্রাউন্ড ওয়ালি বর্ডার মার্জিন প্যাডিং জেডএস লেআউট বক্স কাস্টম গেট হাই। এখানে তো আসার কথা অটোমেটিক। কলাম উইথ
আসতেছে বাই ডিফল্ট। আসবে। এখানে দেখি। মাউস ফিচার প্রোডাক্ট। লঞ্চ ফিচার অ্যাড করলাম। হ্যাঁ কোন? হ্যাঁ বলেন, শুনতেছি। প্লাগইন এলিমেন্টরের আবার একটা প্লাগইন, এলিমেন্টরের আবার প্লাগইন দেখি তো। কি প্লাগইন ইউজ করছেন? এলিমেন্টরের সাথেই আছে, এলিমেন্টের সাথে আরো বেশ কয়েকটা আপনার প্লাগইন আছে। এলিমেন্টের সাথে যোগ দেওয়ার জন্য বেশ কয়েকটা প্লাগইন প্লাগইন আছে। দরকার নেই, দরকার নেই। যাই হোক, এটা আপনার দরকার ছিল, বাকিদের কি দরকার আছে?
বাকিদের দরকার আছে? সাজ্জাদ সরকার, সৌরভ সরকার, মজারুল হক, আসমান হোসেন, আপনাদের দরকার নাই? হ্যাঁ, কি দেখাইলাম, কি দেখলেন, কিছু বুঝলেন আপনারা? কি দেখাইলাম আমি, কি দেখলেন আপনারা, এগুলো কিছু বুঝলেন? ফিচার প্রোডাক্ট তো আমরা এমনিতেই অ্যাড করতে পারি, আমরা তো উইডজেট দিয়েই অ্যাড করতে পারি। এত কঠিন কঠিন করে কোড কোড লেখার কোনো দরকার আছে? দেখেন আপনারা, উনি কি কি চাইছিল, ওটা ওটা বুঝলেন না আপনারা। হুম, হুম, হ্যাঁ, আচ্ছা, তারপর মাঝখানে আসে ওটাই বুঝলেন? উনি মূলত আপনার যেটা করতে চাইছিল সেটা হচ্ছে, উনি এলিমেন্টর দিয়ে, আমরা একসাথে একটা এলিমেন্টরের কাজ দেখছিলাম না? এই যে এলিমেন্টর পেজ বিল্ডারের কাজ দেখছিলাম না? হ্যাঁ, তো এই যে এলিমেন্টর পেজ বিল্ডারের কাজ দেখছিলাম, উনি চাচ্ছে যে আমার প্রোডাক্ট পেজটা এমন ভাবে শো করবে, যেমন আমি যদি এখানে আমি একটা নতুন এই যে গুগল ক্রোমে দেখি, তাহলে বিষয়টা সুবিধা হবে। এই যে দেখেন, বাই ডিফল্ট তো আমাদের প্রোডাক্টগুলো শো করতেছে, এখানে প্রোডাক্ট শো করে না? এবং যদি আমরা সব পেজে যাই তাও কিন্তু প্রোডাক্ট শো করবে। এই যে এখানেও শো করতেছে। এখন উনি চাচ্ছিল এটা, যে আমরা যে এর আগে নিজস্ব একটা পেজ তৈরি করব, মানে নিজস্ব একটা মেনু তৈরি করব, ওই মেনুতে আপনার আপনাদের নিজেদের মতো করে ডিজাইন করবে, তো বাই ডিফল্ট আপলোড দেই আমাদের কি বলে, থিমের পজিশন অনুযায়ী চলে আসে, থিমের অনুযায়ী চলে আসে। কিন্তু উনি চাচ্ছিল এলিমেন্টর দিয়ে একটা নিজস্ব পেজ তৈরি করে উনি ওটাকে ডিজাইন করতে, যে পেজগুলো আমার, প্রোডাক্টগুলো আমার কিরকম করে দেখাবে, স্লাইড শোর মাধ্যমে দেখাবে না কিসের মাধ্যমে দেখাবে, সেরকম একটা ডিজাইন করতে চাচ্ছিল। বুঝতে পারছেন? এই এলিমেন্টও দিয়ে উনি ডিজাইন করতে চাচ্ছিল। এইখানে দেখেন, আপনারা যদি চান, যেমন এই পেজটা আমার, এই যে প্রোডাক্ট পেজটা আছে না, এই প্রোডাক্ট পেজটা, এই পেজটাকে দেখেন, আমি আমার কিন্তু আরো নতুন একটা ডিজাইন নিয়ে আসবো এখন। তো এখানে দেখেন, আমি আগের পেজগুলো সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি একটা প্লাস উপরে অ্যাড করে, এখানে একটা টেমপ্লেট নেই। মনে করেন আমি এই যে, এটা না, মাই টেমপ্লেট একটাই আছে নাকি, এটা নিলাম। ইনসার্ট, গেট লাইব্রেরি স্টার্ট করা নাই। পেজ নেই। ফ্রি ছিল, তো না, লগইন করতে বলতেছে এখানে।
ওই পেজের মাধ্যমে কিন্তু আমাদের এভাবে সুন্দর করে একটা আমরা চাইলে পেজ নিতে পারি। ঠিক আছে, আবার এই প্রোডাক্ট পেজটা নতুন করে ডিজাইন করতে পারি এলিমেন্টের মাধ্যমে, ঠিক যেরকম আমরা এলিমেন্টর দিয়ে দেখছিলাম। এখন দেখেন আমি এই থিমে দেখাচ্ছি আজকে কিছু আপনাদের অন পেজ এসইওর কাজ দেখাবো। অন পেজ এসইও নামটা শুনছেন? অন পেজ এসইওটা আসলে কি বলেন দেখি? এসইওটা কি? সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজ। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজ, আমাদের সার্চ ইঞ্জিন বলতে কি বুঝি বলেন? সার্চ ইঞ্জিনের নাম শুনতে চাইছি আমি। হ্যাঁ। আর আমাদের সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, বিং, ইয়ান্ডেক্স আছে, ইয়াহু আছে। বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম কি? পিপিলিকা। এই মূলত আমরা যে সার্চ ইঞ্জিন ব্যবহার করি এগুলো মানে আমি যেটা সার্চ ইঞ্জিন আমাদের আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি, এটা কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করতেছি আমি? আমি কিন্তু গুগল ছাড়া অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করি না। অনেকে আছে আমাদের এই গুগল সার্চ ইঞ্জিন বাদে আরো নতুন নতুন সার্চ ইঞ্জিন ব্যবহার করে। ঠিক আছে, তো ওই আমাদেরকে কাজ করতে হবে। এসইও বলতে বোঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে আমাদেরকে কাজটা করতে হবে সার্চ ইঞ্জিনের জন্য। স্পেসিফিক ভাবে বাই ডিফল্ট ভাবে আমাদের প্রতিটি সার্চ ইঞ্জিনের জন্য আলাদা আলাদা করে কাজ করতে হবে। প্রতিটি সার্চ ইঞ্জিনের জন্য আলাদা আলাদা করে কাজ করতে হবে। যেমন ইয়াহুর জন্য আলাদা কাজ করতে হবে, গুগলের জন্য আলাদা কাজ করতে হবে। তো আমরা যে ওয়েব পেজটা তৈরি করছি, এই ওয়েব পেজটা যে তৈরি করছি, সে কথাটা আমার এটা লাইভ আছে মনে করেন। এখন কেউ যদি গুগলে সার্চ করে বা কেউ যদি গুগলে আমার প্রোডাক্ট আর কিওয়ার্ড লিখে সার্চ করে বা আমার পোস্টে, এখানে আমাদের ব্লগ পোস্ট আছে, পোস্টের কিওয়ার্ড লিখে সার্চ করে, আমার ওয়েবসাইটটা আসলে পাবে কিনা উনি দেখতে। এটার জন্য আমাকে মূলত কি লাগবে? একটা কিওয়ার্ড লাগবে, তাই না? এটার জন্য মূলত আমাকে লাগবে একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড রিসার্চটা কিন্তু আমরা দেখছিলাম বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করে। আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চটা 2টা কি 3টা ক্লাস করছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? এবং আমি যখন একটা প্রোডাক্ট আপলোড দেই, তো প্রোডাক্ট আপলোডের সময়ও বলছি যে এই প্রোডাক্টটা আমাকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসার জন্য কি কি কাজ করতে হবে। টাইটেল, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, আপনার ইমেজ অপটিমাইজেশন, সবগুলোর ক্ষেত্রে আমার ক্যাটাগরি ট্যাগ ব্যবহার করতে হবে। সবগুলো ক্ষেত্রে আমার যেন কি কিওয়ার্ড থাকে। আমরা যদি এখন এগুলো আমাদের এক একটা পেজ, আর এগুলো হচ্ছে এক একটা প্রোডাক্ট। আমাদের দেখেন একটা পেজ আছে, আবার একটা প্রোডাক্ট আছে, আবার যদি পেজের ভিতরে আবার কতগুলো পোস্ট আছে, পেজের ভিতরে আমার কতগুলা পোস্ট আছে, সরি ব্লগের ভিতরে আমার কতগুলা পোস্ট আছে। আমাকে প্রতিটি জিনিস আমার এসইও করতে হবে। এসইও বলতে কি সার্চ ইঞ্জিন করতে হবে, মানে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করতে হবে আমাকে। প্রোডাক্টের জন্য হোক, পেজের জন্য হোক, বা যে কোনো কাজের জন্যই হোক। আমি ব্লগ পোস্টে দেখাইছিলাম আপনাদের, ঠিক ব্লগ পোস্ট বলতে আমরা প্রোডাক্ট এখানে যেমন করছিলাম ঠিক একই রকম করে দেখাইছিলাম, কিন্তু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যদি আমরা কোনো একটা ওয়েবসাইটকে এসইও করতে যাই বা এসইও করার জন্য, এসইও এর জন্য কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেসে অনেক একটা সুবিধা আছে। সেটার জন্য সেই সুবিধাটা কি, আমরা একটা নতুন প্লাগইন ব্যবহার করব। এসইওর জন্য আমাদের ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন আছে, আমি প্লাগইনটা অ্যাড করে নিচ্ছি। এবং এই প্লাগইনটা খুবই পপুলার। এবং অধিকাংশ আমরা নিজেদের কাজ করি বা আমাদের বায়ারের কাজ করি বা যেটা যারই কাজ করি না কেন,
এই প্লাগইনের মাধ্যমেই কাজ করব। প্লাগইনের নাম হচ্ছে ইওস এসইও। আমি ইওস এসইও লিখে সার্চ করলাম, বা আপনারা প্লাগইনটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি থেকেও আপনারা ডাউনলোড করে আপলোড করতে পারেন। প্লাগইন অ্যাড করা যেহেতু আমাদের অনেকবার দেখাইছি, সো এটা না দেখে আমি ইনস্টল করলাম। এই যে ইওস এসইও এই প্লাগইনটা, ঠিক আছে, দেন 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইউজার। আদার্স প্লাগইনও আছে, তবে সবচেয়ে বেটার এই প্লাগইনটা। এই একটা প্লাগইনের কাজ দেখলেই আপনি সকল প্লাগইনের কাজ দেখতে পাবেন, বুঝতে পারবেন। যেমন আমরা যেটাতে কাজ করতেছি এই ওয়ার্ডপ্রেসটা আসলে কি একটু বলেন দেখি, মনে আছে কিনা আপনাদের দেখি। মনে আছে কিনা ওয়ার্ডপ্রেসটা কি বলেন। কি ব্যাপার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওয়ার্ডপ্রেসটা আসলে কি? এই যে ওয়ার্ডপ্রেস এতদিন থেকে কাজ করতেছি, ওয়ার্ডপ্রেসটা কি? কাম খাচ্ছেন এরকম কেন? মনে থাকে বলতে? হ্যাঁ, হ্যাঁ বলেন। কোডিং ছাড়া কাস্টমাইজ? কেন কোডিং ছাড়া কাস্টমাইজ আমাদের আর নাই? হ্যাঁ, এটা কি? এই পেজটা দেখেন, আপনাদের কি বলে, ক্লাসের শুরুতে এটা দেখাইছিলাম। তো দেখেন, বেসিক এইচটিএমএল সিএসএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে টপিকসটা আছে সেটা কি? ওয়ার্ডপ্রেস একটা হচ্ছে সিএমএস সিস্টেম, যেটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট। এই যে আমরা কোডিং ছাড়াই এখানে বিভিন্ন ধরনের কোডিং ছাড়াই আমরা সবকিছু কাজ করতে পারি। মূলত ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে সবকিছু কাজ করতে পারি। এরকম কিছু কিছু সিস্টেমকেই বা কিছু কিছু সফটওয়্যারকে বলা হয় সিএমএস সিস্টেম, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা ঠিক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আমরা ইমেজ, ভিডিও, অডিও, টেক্সট যা কিছু আছে সবকিছু ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে একটা ফুল ওয়েবসাইট তৈরি করতে পারি। এরকম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আরো বেশ কয়েকটা আছে, শুধু ওয়ার্ডপ্রেসে আছে, ওয়ার্ডপ্রেসে না। যেমন জুমলা আছে, ম্যাজেন্টো আছে, এরকম আরো বেশ কয়েকটা আপনাদের কি বলে এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। ওয়ার্ডপ্রেসটা আমরা শিখতেছি এই কারণে, কারণ ওয়ার্ডপ্রেসটা একটা খুব অনেক পপুলার, এবং এটা ইউজার ফ্রেন্ডলি, খুব সহজেই ব্যবহার করা যায়, এবং এদের ফাংশনালিটি গুলো খুবই ইজি। ইনস্টলিং হচ্ছে তো হচ্ছেই। আপনারা এটা ওয়ার্ডপ্রেসে কাজ করতেছেন, ওয়ার্ডপ্রেসটাই ভুলে গেছেন। আর wordpress.org, আর কি বলেন, ওটা হচ্ছে আমাদের ফ্রি ডোমেইন, একটা ওয়ার্ডপ্রেসের ফ্রি ডোমেইন আমরা একটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। যেমন আমরা গুগলের ব্লগ স্পট ডোমেইনটা আমরা ব্যবহার করছিলাম, যে learnseo.blogspot.com, ঠিক আছে। wordpress.com-টারও একটা বাই ডিফল্ট ফ্রি ডোমেইন আছে, যেটা আমরা ব্যবহার করতে পারি। এটুকু ডাউনলোডে যতক্ষণ সময় নিচ্ছে এখানে, হ্যাঁ হয়ে গেছে। অ্যাক্টিভ করে দিলাম, আমি ইউএসএসটিও প্লাগইনটা অ্যাড করলাম এবং এটাকে অ্যাক্টিভ করে দিলাম। হ্যাঁ, .com থেকে আপনি একটা লাইভ ওয়েবসাইট ফ্রি চালাইতে পারবেন।
তবে আপনাদের ওই যে ডোমেনের সাব ডোমেন হিসেবে আর কি, ফুল ডোমেন না, সাব ডোমেন হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমাদের প্লাগইনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন। আমরা কি দিলাম, এই যে ইও স্টেসিও, এটা একটা প্রিমিয়াম ভার্সন আছে এবং ফ্রি ভার্সন আছে। তো এটা মূলত আরো ভালো করে শেখার জন্য আমাদের লাইভ সার্ভার দরকার প্রয়োজন পড়ে। তো আমরা লাইভ সার্ভারে যাওয়ার আগে, যেহেতু আমরা লোকাল হোস্টে শিখতেছি, তো লোকাল হোস্টের জন্য আমাদের যে যে কাজগুলো প্রয়োজন এবং লাইভ সার্ভারের জন্য যে যে কাজগুলো প্রয়োজন আমি এখন দেখাই দিব। এট ফার্স্ট আগে চিন্তা করেন যে এই যে গুগল, আমি এখানে একটা সার্চ কিওয়ার্ড দিছিলাম, এই যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করছিলাম। এই যে এখানে দেখেন, যে আমি সার্চ করছিলাম কি, যে হাউ টু লার্ন ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেস কিভাবে শিখবো এটা সার্চ করছিলাম। তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এই যে সার্চ রেজাল্টে আমার এখানে কয়টা অংশ আছে, তিনটে অংশ। এই যে একটা অংশ, দুইটা অংশ এবং এই তিনটা অংশ। মূলত আমরা যে সার্চ করে ক্লিক করি বা সার্চ করার পরে যে লিঙ্কটাতে প্রবেশ করি, সেই লিঙ্কটার কিন্তু তিনটা অপশন আছে এখানে। এইগুলা দেখেই কিন্তু আমরা এই লিঙ্কে প্রবেশ করি, বা ইউজার এই লিঙ্কগুলো দেখে, অধিকাংশ ইউজার এই লিঙ্কগুলো দেখে, যারা অরিজিনালি জেনুইনলি সার্চ করে যে আমি কোন লিঙ্কে গেলে আমার সমাধানটি, আমি একজাক্ট সমাধানটি পাবো, মূলত এটা দেখেই বোঝা যায়। আপনারা এটা দেখেন কিনা জানি না, ফেসবুকে বা ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখি বা কন্টেন্ট দেখি। তো ফেসবুকে যে পোস্ট গুলা দেখি, কমেন্টস পড়ার অভ্যাস কয়জনের আছে? কমেন্টস গুলাই আগে আমরা দেখি। যে আমি যেমন ইউটিউবে যদি কোনো কিছু সার্চ করতে যাই বা রিসার্চ করতে যাই, আগে কমেন্টস গুলা দেখি। আসলে কমেন্টস গুলা দেখলেই বুঝতে পারবো যে এই ভিডিওটা দেখে আমার উপকৃত, আমি উপকৃত হবো কিনা বা আমার সমাধানটি পাবো কিনা। কমেন্টস গুলো দেখেই বোঝা যায়। যারা আগেই দেখছে তারা অবশ্যই কিছু না কিছু কমেন্ট যারা করছে, তারা হয় আপনার পজিটিভ দিকে করছে অথবা নেগেটিভ দিকে একটা কমেন্ট করছে। আমার সমস্যাটা যদি আমি সমাধান পাই, তাহলে ভিডিওটা অবশ্যই দেখবো, না হলে অন্য কোনো ভিডিও দেখার চেষ্টা করবো। ঠিক ফেসবুকেও একটা পোস্ট দিছে, তো সে মনে করেন আমরা অনেকেই এটা করে মানে হই যারা জব প্রার্থী, একটা যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট একটা মানে এমন একটা টাইটেল দিয়ে দিয়েছে যে এত ধরনের সার্কুলার একটা মানে দিয়ে দিছে, কিন্তু বিস্তারিত দেখার জন্য ভিতরে লিঙ্কে যাইতে হবে। যাওয়ার আগে আমি যদি নিজের কমেন্টস গুলা পড়ে নেই, তাহলে আমি বুঝতে পারবো এটা আসলে অরিজিনাল নাকি ভুয়া। আবার অনেকে করে কি, যে আপনার ডেটটা না দেখেই, যে পাবলিশিং ডেটটা না দেখেই মানে কি দিশেহারা হয়ে যায় যে না এটা হয়। আসলে যদি সেটা অনেকেই অনেক সময় ফেসবুকে আমাদের শো করে কি, যে অনেক প্রিভিয়াস ডেটের ওই পোস্টটা শো করে। আমাদের কিন্তু সবগুলো বিষয় দেখেই একটা বিষয়ে ক্লিক করা উচিত বা ভিতরে যাওয়া উচিত, কারণ বলা যায় না যে কে কোন মতলব নিয়ে এখানে মার্কেটিং করতেছে। তো ঠিক এই আমাদের গুগলে যেমন সার্চ ইঞ্জিনে আমাদের একটা ওয়েব পেজকে সার্চ ইঞ্জিনে যে নিয়ে আসে, এই সার্চ ইঞ্জিনে নিয়ে আসার জন্য আমাদের এট ফার্স্ট যে কাজটা করতে হয়, সেটা হচ্ছে আগে গুগলকে আমাদের ওয়েবসাইটকে পরিচিত করে দিতে হয়। যে আমার যে একটা ওয়েবসাইট আছে সেটা কি করতে হয়, গুগল মানে বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে পরিচিত করে দিতে হবে। গুগলের সাথে আগে পরিচিত করে দিতে হবে। আমার যে ওয়েবসাইটটা আছে সেটা আগে আমার গুগলের সাথে পরিচিত করে দিতে হবে। এবং এরকম যত সার্চ ইঞ্জিন আছে প্রতিটি সার্চ ইঞ্জিনের সাথে আমার পরিচিত করে দিতে হবে। এক কথায় সে একটা লাইসেন্স নিতে হবে তাদের কাছ থেকে। তাছাড়া তারা বুঝবে না যে এটা আপনার ওয়েবসাইট, যে আপনার ওয়েবসাইটটাকে গুগল দ্বারা সার্চ ইঞ্জিন নিয়ে আসবে, এটা তারা বুঝতে পারবে না। আমি কথাটা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? সে মনে করেন আমার একটা ওয়েবসাইট www. এটা আমার একটা ওয়েবসাইট। এখানে অনেক ধরনের কন্টেন্ট আছে, গ্রাফিক ডিজাইন রিলেটেড আছে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড আছে, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড আছে, অনেক কিছুই আছে। তো কেউ যখন গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং কিছু শেখার জন্য আমার সার্চ করবে, তখন আমার পেজটা যেন গুগলের ইন্ডেক্সে আছে। ইন্ডেক্স বলতে কি বুঝি আমরা, ফার্স্ট পেজ।
ইন্ডেক্স বলতে বুঝি আমরা ফার্স্ট পেজ, যেমন কোনো কিছু বইয়ের আগে বা কোনো কিছু উপন্যাসের আগে বা যে কোনো ধরনের বইয়ের আগে আমাদের ইন্ডেক্স নামে একটা অপশন থাকে, যেটা সূচিপত্র বলা হয়, তাই না? ঠিক এরকম গুগলের ইন্ডেক্সে নিয়ে আসতে, মানে ফার্স্ট পেজে নিয়ে আসতে গেলে আমার এই গুগলের সাথে আমার যে একটা ওয়েবসাইট আছে বা আমার ওয়েবসাইটে যে এই ধরনের সকল তথ্যগুলো আছে সেটা গুগলের সাথে আমাকে পরিচিত করাই দিতে হবে। এটাকে বলা হয় মূলত গুগল ওয়েব মাস্টার টুলের মাধ্যমে করে দিতে হয়। আবার বিং সার্চ ইঞ্জিন, বিং এটা কোন কোম্পানির সার্চ ইঞ্জিন বলতে পারেন? কি আমার কথা? হ্যাঁ, মাইক্রোসফট নাকি? আপনি শিওর না? আপনি শিওর না, খালি শুধু মনে হয়, এই তো? হ্যাঁ, ওটা অরিজিনালি আপনাদের মাইক্রোসফটেরই সার্চ ইঞ্জিন। আপনার বিং সার্চ ইঞ্জিনটা হচ্ছে মাইক্রোসফটেরই সার্চ ইঞ্জিন। তো ঠিক আমাদের গুগলের সাথে, গুগল সার্চ ইঞ্জিনের সাথে যেমন আমাদের আছে সেটা পরিচিত করাই দিতে হবে, ঠিক আমাদের বিং এর সার্চ ইঞ্জিন আছে, বিং সার্চ ইঞ্জিন আছে, তার সাথে পরিচিত করাই দিতে হবে। বা এরকম যত ধরনের সার্চ ইঞ্জিনে আমি আমার পেজটাকে ইন্ডেক্স করতে চাই, তো প্রতিটি সার্চ ইঞ্জিনের সাথে আমাকে পরিচিত করাই দিতে হবে যে আমার এই ওয়েবসাইটটা আছে। এটা এসইও করার প্রাথমিক ধাপ, এগুলো আপনাকে নিয়ম মেনে চলতে হবে। যদি আমি অন পেজ এসিও, অফ পেজ এসিও দুটাই করতেছি, বা গুগল সার্চ ইঞ্জিন আমার ওয়েবসাইটকে চেনে না, আমি পরিচিত করাই দেই নাই তার সাথে, তো কখনোই আপনার ওয়েব পেজ ইন্ডেক্সে আসবে না। কোনো সার্চ ইঞ্জিনের সাথে পরিচয় করায় না দিলে সেটা ইন্ডেক্সে আসবে না। আমাদেরকে অ্যাট ফার্স্ট আগে কাজ করে দিতে হবে গুগলের সাথে পরিচিত করে দেওয়া। গেল। 2 নম্বরে, এই যে পরিচিত করে দেওয়ার পর আমাকে পরিচিত করে দিলেই যে গুগল আমার পেজটাকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসবে, ইন্ডেক্স পেজে নিয়ে আসবে, সেটা কিন্তু না। সে বিভিন্ন ধরনের আমার যত ধরনের কন্টেন্ট আছে, টাইটেল আছে, লিঙ্ক আছে, সেগুলো বিবেচনা করে আমাকে ফ্রন্ট পেজে নিয়ে আসবে, মানে ইন্ডেক্স পেজে নিয়ে আসবে। যেমন গুগল যে আপনাদের যে সার্চ ইঞ্জিন একটু আগে যেটা দেখলাম যে এই যে পেজটাকে নিয়ে আসে এখানে, তো দেখেন এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কের পেজে একটা টাইটেল আছে, তারপর আপনার একটা আছে, এটাকে বলা হয় মূলত মেটা ডিসক্রিপশন। এটাকে বলা হয় লিঙ্ক, এটাকে বলা হয় আপনার টাইটেল, এবং এই যে নিচে যে মেটা ডিসক্রিপশনটা আছে মূলত এটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন। এই মেটা ডিসক্রিপশনটা দেখেই আমরা বুঝে যাব যে আসলে আমি এই ওয়েবসাইটে গেলে আমার যে সমস্যাটি, আমি সেই সমস্যাটির সমাধান পাবো কি না। তো আমাদের দেখেন প্রতিটি ওয়েবসাইটের জন্য এই মেটা ডিসক্রিপশনটা আছে। আমি এখন একটা আনকমন কিওয়ার্ড লিখে সার্চ করলাম, যেটা একটাই আছে, গোটা বিশ্বে একটাই আছে, যার নাই, ওটাকে কি গুগল ইন্ডেক্স করবে বা গুগল সার্চ পেজে নিয়ে আসবে? সম্ভাবনা কতটুকু? কি বলেন, কথা বলেন। আমার যদি একটাই কিওয়ার্ড থাকে, যে আমার এই, আমি এমন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি সেটাতে কোথাও কেউ কোনোদিন সার্চ করে না। আবার যদি আমার এই কিওয়ার্ড, যে এই কিওয়ার্ডটি আমি যদি ওয়েবসাইটের সাথে আমার সম্পর্কিত আছে, বা ওয়েবসাইটে ওই কিওয়ার্ড দিয়ে আমার ওয়েবসাইট তৈরি আছে এবং ওই কিওয়ার্ড দিয়ে আমার কন্টেন্ট আছে, ওই ওয়েবসাইটকে যদি আমি গুগলের সাথে পরিচয় করায় দেই, বা গুগল যদি জানে যে এই ওয়েবসাইট, এই কিওয়ার্ড নিয়ে একটা ওয়েবসাইট আছে, তো সে অবশ্যই আমাকে ইন্ডেক্সে নিয়ে আসবে, ইন্ডেক্স পেজে নিয়ে আসবে। আমার একটা ওয়েবসাইট থাকলে সে ওই একটাকেই নিয়ে আসবে। এট ফার্স্ট আমার কাজ হচ্ছে গুগলের সাথে পরিচয় করে দেওয়া। তারপর আমার টাইটেলটা ঠিক এমন করে সাজাইতে হবে যেন আমার টাইটেলটা কিওয়ার্ডের ভিতরে থাকে। আবার মেটা ডিসক্রিপশন হচ্ছে এখানেও যেন থাকে। আবার এই মেটা ডিসক্রিপশনের ভিতরে গিয়ে আমি যদি এখানে লিঙ্কে ক্রিয়েট করি, তো ডাব্লিউপি বিগিনার ইজ ফ্রি ওয়ার্ডপ্রেস রিসোর্স সাইট ফর বিগিনার, এই ওয়েবসাইটে ক্লিক করে যাওয়ার পর আমি যখন দেখবো, যে দেখেন ওই যে আমি যে মেটা ডিসক্রিপশন ওখানে দেখছি, দেখেন ওটা লেখার বা ওই মেটা ডিসক্রিপশনটা আপনি কোথাও পোস্টে খুঁজে পাচ্ছেন কিনা। অধিকাংশই যারা এসইওর জন্য কাজ করে তাদের দেখবে মেটা ডিসক্রিপশনে যে লেখাটা লেখা থাকে মূলত এই একটা ফুল কন্টেন্টের সামারিটা লেখা থাকে, মূল কন্টেন্টের সামারিটা লেখা থাকে। এই সামারিটা দেখেই আমি কিন্তু এখানে আসি এবং এই লেখাটা দেখে এখানে দেখতে পাচ্ছি না।
আপনি এখানে খুঁজে পাবেন না, আপনার পোস্টে খুঁজে পাবেন না, কারণ সেটা আলাদা বাই ডিফল্ট ভাবে তৈরি করে দেওয়া হয়েছে, মেটা ডিসক্রিপশনটা তৈরি করে দেওয়া হয়েছে। তো এই যে আমাদের অন পেজ এসইও আছে, অন পেজ এসইওর মধ্যে অ্যাট ফার্স্ট যে কাজটা আছে, আমার গুগলের সাথে পরিচয় করাই দিতে হবে। তারপর কি আমার কি বলে মেটা ডেসক্রিপশনে কাজ করতে হবে, আপনার টাইটেলের কাজ করতে হবে, আপনার লিঙ্কের কাজ করতে হবে, তারপর আপনার ইন্টারনাল লিঙ্কের কাজ করতে হবে, এক্সটার্নাল লিঙ্কের কাজ করতে হবে, এবং কোন কিওয়ার্ডের সাথে কোন ধরনের আমার লিঙ্ক যায় সেই লিঙ্কগুলো বিল্ড আপ করতে হবে। ঠিক এখন আমরা মূলত এই কাজগুলোই আজকে দেখবো। ক্লিয়ার? তো এই কাজগুলো খুব সহজে বোঝার জন্য বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করার জন্য আমি একটা প্লাগইন ইনস্টল দিলাম, সেটা হচ্ছে কি ইওস্টেসিও প্লাগইন। যখন আমি এই প্লাগইনটা ইনস্টল করার পর অ্যাক্টিভ করব, তখন ঠিক আমাদের এখানে একটা অপশন চলে আসবে। দেখেন, ঠিক যেমন আমরা এর আগে উকমার্স অ্যাড করছি, প্রোডাক্ট উকমার্স প্লাগইন অ্যাড করছি, আমরা উকমার্স প্লাগইন অ্যাড করার সাথে সাথে আমাদের একটা অপশন চলে আসে, উকমার্স অপশন চলে আসে, সেটাতে আমরা কাজ করছিলাম, সেটিংসের কিছু কাজ করছিলাম। ঠিক এসইও ইওএস এসইও যখন প্লাগইন ইনস্টল করবো, ঠিক এখানেও আমাদের কিছু কিছু কাজ করতে হবে। ইওএস এসইওর মাধ্যমে দেখেন, ইওএস এসইও যখন আমি কাজটা নিয়ে যাচ্ছি, তো আমাদের দেখেন কতগুলো অপশন দিচ্ছে, জেনারেল, সার্চ অ্যাপিয়ারেন্স, সোশ্যাল, টুলস, প্রিমিয়াম। তো আমি এট ফার্স্ট চলে যাচ্ছি জেনারেলে। আমার কাজ শুরু করার আগে এট ফার্স্ট এগুলো আগে সেটিংস গুলা করে নিতে হবে। ঠিক আছে? তো এখানে দেখেন ড্যাশবোর্ড, এখানে দেখেন আপনার ফার্স্ট টাইম এসইও কনফিগারেশন। আমার প্রথমে এসইও কনফিগারেশন করে নিতে বলছে। আমার ওয়ার্ডপ্রেস বলছে, সরি ইওএস এসইও বলতেছে আমার এসইও কনফিগারেশন করে নিতে। তো আমি কনফিগারেশন করলাম, কনফিগারেশন উইজার্ড। তো দেখেন কনফিগারেশন উইজার্ডে আসার পরে আমার এই যে ইওএস এসইও আমার ওয়েব পেজটাকে কি বলে, আমার ওয়েব পেজটাকে গুগল সার্চ ইঞ্জিনে নিয়ে আসার জন্য হেল্প করবে, তার জন্য আমার যে ওয়েবসাইট আছে সেটা থেকে ইওএস এসইওর মাধ্যমে কনফিগারেশন করে দিতে হবে। কনফিগারেশন বলতে কি, আমার কিছু তারা সার্ভে দিবে, আমার সার্ভেটা ফিল আপ করতে হবে। এনভায়রনমেন্ট, এখানে দেখেন আপনার প্লিজ স্পেসিফাই ইফ ইউর সাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন ইজ অলরেডি অ্যাক্টিভ। আমার এই ফার্স্ট যে এই স্টেপটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে কি আমার সাইটটি লাইভ আছে এবং রেডি টু ইন্ডেক্স। আবার একটা আছে কি এ সাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন এন্ড শুড নট বি ইন্ডেক্স। যেমন আমার ওয়েবসাইটটা অলরেডি, আমি একটা ওয়েবসাইটে কাজ করে ফেলছি, আমার ওয়েবসাইট রেডি, আমার বিজনেস রেডি, সবকিছু রেডি, এখন আমি এটাকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসবো, এটা এক ধরনের। আরেক ধরনের হচ্ছে আমার ওয়েবসাইটে এখন আমি চালাচ্ছি, আমি এসইওর জন্য কাজ করব ঠিক আছে, কিন্তু এখন এটা গুগল ইন্ডেক্সে চাচ্ছি না। বিষয়টা আপনি এভাবে দেখার চিন্তা করেন যে কোনো একটা প্রতিষ্ঠান তৈরি হওয়ার আগে তারা কি করে, আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে তৈরি হচ্ছে, আবার তৈরি হওয়ার পরে তারা কি করে, সে ধরনের আরেকটা অ্যাডভার্টাইজিং করে। ঠিক এখন যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি, so এখন তো আমাদের এটা দরকার প্রয়োজন নাই যে এটা আমার আন্ডার কনস্ট্রাকশন, মানে এখনো নির্মিত অবস্থায় আছে। এখন আমার এটা, যেহেতু আমি এখনো এটাতে কাজ করতেছি বা এখনো আমার কাজ কমপ্লিট হয়নি, এটা আমি এখন চাচ্ছি না যে গুগল ইন্ডেক্স করুক, এটা আমি এখনো চাচ্ছি না। তো এটা ফিল আপ দিয়ে নেক্সট করলাম। তারপরে 2 নম্বরে যে অপশনটা আছে, আবার যদি আপনি যে আমি লাইভ, যখন লাইভ কাজ করবো, সে লাইভ কাজ মানেই যে আমার সেটা গুগল ইন্ডেক্সে করে দিতে হবে এমনটা না। আমার সেটা হতে পারে, আমি এখন লাইভ করতেছি ঠিক আছে, বাট এটা এখন চাচ্ছি না যে গুগল ইন্ডেক্সে আসুক। আমি যখন চাবো তখন এটা চাইলে এখানে সেটিংসটা করে দিতে পারবো। ইএসটিসি যখন আমি লাইভ করতে পারবো তখন এটা করে দিতে পারবো। তারপর দেখেন হোয়াট ডাজ দ্য সাইট এইচটিটিপিএস রিপ্রেজেন্ট। আপনি যে ওয়েবসাইটটা এখানে তৈরি করতেছেন, সেটা কি ধরনের, ব্লগ রিলেটেড, শপিং রিলেটেড, নিউজ চ্যানেল রিলেটেড, অফলাইন বিজনেস রিলেটেড, কর্পোরেশন রিলেটেড, পোর্টফোলিও রিলেটেড, বা আদার্স কোনো। যেহেতু আমাদের এটা একটা ই কমার্স দেশ, তো আমি একটা অনলাইন শপ দিলাম। আপনি যদি ব্লগ রিলেটেড করেন সব ব্লগ রিলেটেড, আপনি যদি পোর্টফোলিও রিলেটেড করেন পোর্টফোলিও রিলেটেড, আপনার যদি নিউজ চ্যানেল পোর্টাল রিলেটেড আছে নিউজ পোর্টাল রিলেটেড, এবং এগুলো যদি আপনি এমন একটা ওয়েবসাইট তৈরি করছেন সেটা এগুলোর মধ্যে নাই, এগুলো নাই, তাহলে সামথিং ইউ। ক্লিয়ার? নেক্সট। এখানে দেখেন আবার অর্গানাইজেশন অর পার্সন। আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন সেটা কি আপনার ব্যক্তিগত না কোনো প্রতিষ্ঠানের? যেহেতু আমাদের অনলাইন শপ,
আমি এটা একটা প্রতিষ্ঠানই হবে। আর পার্সন বলতে বোঝায় যেমন আমার পোর্টফোলিও রিলেটেড হবে বা ব্লগ রিলেটেড হলো, মানে ব্লগ, একটা ব্লগ সাইট হবে, সেটা আবার পার্সোনাল। আর ব্লগ সাইট বলতে সেখানে আপনি না অনেকে এসে লেখালেখি করতে পারে। তো আমি পার্সোনাল রিলেটেড যেহেতু অর্গানাইজেশন দিলাম, দেখেন এখানে অর্গানাইজেশন নেম দিতে হবে। অর্গানাইজেশন নেম কি দিলাম আমি, কি নাম আছে আমার ওয়েবসাইটের, অনলাইন শপিং, এটা দিয়ে দিলাম। আপনার যে কোম্পানির নাম বা অর্গানাইজেশনের নাম, প্রতিষ্ঠানের নাম, ঠিক সেই নামটা এখানে দিতে হবে। আরেকটা দিতে হবে কি, প্রোভাইড ইমেজ অর্গানাইজেশন লোগো। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যখন আপনি এখানে অর্গানাইজেশন নেমটা দিবেন, যখন কেউ আপনার বিডি অনলাইন শপিং লিখে সার্চ করবে, তো তখন আপনার এই লোগোটা আগে শো করবে ইমেজের মাধ্যমে, এবং ওই লোগোতে ক্লিক করলেই আপনার কি হয়ে যাবে, আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে। তো দেখেন আমি চুজ একটা ইমেজ করে দেবো। তো ইমেজ আপলোড করার ক্ষেত্রে এর আগে আমরা অনেক ইমেজ আপলোড করছি, বাট এসইওর জন্য ইমেজ আপলোড করছি সেটা কিন্তু করি নাই, সো আমি এই ওয়েবসাইট থেকে এই লোগোটাকে সিলেক্ট করলাম। তো এখানে দেখেন অল্টার টেক্সট নামে একটা অপশন আছে। আমার কিন্তু ইউএসপিএসিও বলে দিবে যে আপনার কোথায় কোথায় ভুল আছে, এসইওর জন্য কোথায় কোথায় ভুল আছে সেটা বলে দিবে। তো এই অল্টার টেক্সটটা আমরা অবশ্যই এসইও করার জন্য, যে পোস্টের জন্যই হোক বা যে ওয়েবসাইটের জন্য হোক, অবশ্যই আমরা কিন্তু কি বলে আপনার এই ইমেজের ক্ষেত্রে এই অল্টার টেক্সটটা অবশ্যই ব্যবহার করব। আমরা অল্টার টেক্সটে কি দিব, আমার মূল কিওয়ার্ড, ঠিক আছে, অল্টার টেক্সটে আমি দেবো মূল কিওয়ার্ড। তারপর দেখেন আপনার ফেসবুক পেজ ইউআরএল, টুইটার ইউজার নেম, ইনস্টাগ্রাম ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল, মাই স্পেস, পিন্টারেস্ট, ইউটিউব ইউআরএল। মানে আমার এগুলো যদি অফ পেজের কাজ, তো যখন আমরা অটোমেটিক এখানে আমাদের ফেসবুক পেজের ইউআরএল, ইনস্টা টুইটারের ইউজার নেম, লিঙ্কডইন ইউআরএল যখন প্রোভাইড করব, ঠিক তখন এটা আমাদের অটোমেটিক, এখানে আমরা যা কাজ করব আমাদের অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোর সাথে, এবং সেখানে আমাকে শো করাইবে। ক্লিয়ার? থাকলে আমি দিয়ে দিব, না থাকলে তো ব্লাঙ্কে রাখবো। বর্তমানে আমার নাই, আমি ব্লাঙ্ক রাখতেছি। একটা বিজনেস তৈরি করার আগে আপনারা এই টপিকসটা নিয়ে একটা চিন্তা করেন, যে কোনো একটা জিনিস শুরু করার আগে আমাদেরকে কি কি জিনিস রেডি রাখতে হচ্ছে বা কি কি জিনিস আমার রেডি থাকতে হচ্ছে। তো যেমন সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো রেডি রাখতে হবে আগেই, শুরু করার আগেই। এখানে আমি এখন শুরু করতেছি, এখন চাচ্ছে আমার ফেসবুক লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক। তো এখন কি আমার একটা ফেসবুক তৈরি করতে হবে, আবার টুইটার চাচ্ছে, আবার লিঙ্কডইন চাচ্ছে, ইনস্টাগ্রাম চাচ্ছে, পিন্টারেস্ট চাচ্ছে। এগুলো আগে থেকেই আমার একটু তৈরি রাখতে হবে। যেহেতু একটা একটা টপিক্সের সাথে, একটা ওয়েবসাইটের সাথে একটা জিনিস আমার সম্পর্কিত আছে, তো এগুলো আমাকে মাস্ট বি খেয়াল রাখতে হবে। আমি তারপর এখানে দেখেন আপনার সার্চ ইঞ্জিন শো পোস্ট ইন সার্চ রেজাল্ট। আমরা নেক্সট স্টেপ আসলাম। এখানে কি বলছে আপনাদের, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, মানে সার্চ ইঞ্জিনে আপনি একটা ওয়েব পেজের কোন কোন বিষয়গুলো সার্চ ইঞ্জিনে শো করাবেন বা কোন কোন বিষয়গুলো আপনার সার্চ ইঞ্জিনে আসবে। যেমন সার্চ ইঞ্জিন শুড শো পোস্ট, তো পোস্ট গুলা রেজাল্ট করবে কিনা, সার্চ রেজাল্ট আসবে কিনা, অবশ্যই আসবে। আপনার পেজ রেজাল্ট আসবে কিনা, অবশ্যই আসবে। আপনার টেমপ্লেট আসবে কিনা, অবশ্যই আসবে। আপনার প্রোডাক্ট আসবে কিনা, অবশ্যই আসবে। তো এগুলো সব আমি ইয়েস করে দিয়ে নেক্সট করব। তারপর এখানে দেখেন মাল্টিপল অথর্স। মাল্টিপল অথর্স বলতে কি বোঝাচ্ছে, যে আপনি এই ওয়েবসাইটে কাজ করবেন বা আপনার অর্গানাইজেশন রিলেটেড যেহেতু দিছি, তো যেহেতু লেখালেখি করবে এখানে অর্গানাইজেশনের কিছু বিষয় এখানে প্রতিদিন আপডেট হবে। তো এখানে কি অথর একটাই হবে, মানে আপনি একাই আছেন, নাকি আরো অন্য কেউ আপনার আছে, ঠিক আছে, আপনার অন্য কেউ আবার আছে, সেটা কিন্তু আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি চাচ্ছি আমার বর্তমানে আমি ইউজার যেহেতু একাই, তো একাই। আর যখন আমি মাল্টিপল ইউজার ইয়েস করব, তো ইয়েস করার পরে আমার ওই যে আরেকটা ইউজার থাকবে, তখন তার ওই ইউজারের এই প্লাগইনটা থেকে আমার কনফিগার করে দিতে হবে, ঠিক আছে। তো আমি আপাতত নো করে দিলাম, যেহেতু আমি ইউজার একাই আছি। বাই ডিফল্ট অথর যদি আলাদা আলাদা থাকে, তো আমার আলাদা আলাদা অথরের সাথে সেটা কনফিগার করে দিতে হবে। তারপর দেখেন আমার টাইটেল সেটিং। এই যে টাইটেল সেটিং, ওয়েবসাইট নেম, আমার কি বিডি শপিং, টাইটেল ইজ সেপারেটর,
লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু একটা লিঙ্ক পার্মালিঙ্ক তৈরি হয়েছে, যেমন admin.php পেজ ইকুয়াল wps__configurator এত এত আছে, বা এখানে যদি যাই যেমন ওয়ার্ডপ্রেস -SEO। ঠিক এই যে লিঙ্ক কনফিগারেশন আমার একটা স্পেস যেহেতু ব্যবহার করা যাবে না, বা আমাকে বুঝাইতে হবে যে এটা একটা আলাদা ওয়ার্ড, এসইও একটা আলাদা ওয়ার্ড, এটার জন্য কনফিগারেশনের জন্য আমি কি সেপারেটর ব্যবহার করব, এটা আমাকে বুঝাইতে হবে। সেপারেটর বাই ডিফল্ট আমরা এটাই ব্যবহার করি। এই সেপারেটরটা আমি এখানে দিয়ে দিলাম, সিলেক্ট করে দিয়ে দিলাম টাইটেল সেপারেটর। এই যে টাইটেল সেপারেটর, এই যে এখানে দেখেন এটা একটা টাইটেল। তারপর দেখেন হেল্প আস ইমপ্রুভিং এসইও। আপনি যে এই আপনার ওয়েবসাইটটা ইওস্ট এসইও ট্র্যাকিং করবে কিনা, বা ইওস্ট এসইও আপনার ওয়েবসাইটে ট্র্যাকিং করতে, মানে ইওস্ট এসইও মাধ্যমে আপনি ওয়েবসাইটে ট্র্যাকিং রাখতে পারছেন কিনা, এটা যদি না চান এটা আমি রাখবো না, কারণ আমি চাই না যে ইওস্ট এসইও আমার ওয়েবসাইটকে ট্র্যাকিং করুক, আমার সাইট ডাটাগুলোকে ট্র্যাক করুক। ঠিক আছে, আমি সেজন্য এটা নো সিলেক্ট রাখে নেক্সট করলাম। তারপর একটা কথা বলতেছে এখানে, হয়ে গেল আমার। হ্যাঁ, তারপরে এখানে কন্টিনিউ লার্নিং, মানে আপনার ইওস্ট এসইও শেখার জন্য কিছু টিউটোরিয়াল আছে। তো ইওস্ট এসইও কাজটা কি, কিভাবে কাজ করবেন, এটা কিভাবে কাজ করে, জাস্ট ওটার উপর আপনার একটা টিউটোরিয়াল দ্বারা শিক্ষা, মানে শেখার জন্য একটা আমরা ভিডিও দিতে পারি একটা। তো এগুলো আমি দেখলাম না, জাস্ট সাকসেসে আসে ক্লোজ করে দিলাম। আমার কনফিগারেশন কমপ্লিট। 1 নম্বর গেল। আবার এটা গেল আমাদের লোকাল হোস্টের ক্ষেত্রে, এটা আমাদের লোকাল হোস্টের ক্ষেত্রেও করতে হবে। আবার আমি যদি চাই লাইভ সার্ভারের ক্ষেত্রে, সে লাইভ সার্ভারের ক্ষেত্রে করতে হবে। তো এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে কিসের, ইউ আর ব্লকিং অ্যাক্সেস টু রোবট, ইফ ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন শো দি সাইট দি রেল মাস্ট গো টু রিডিং সেটিংস and uncheck the box search engine visibility. I don't want to site show the search result site. আমি যে এই যে কি বলে একটা কাজ করছিলাম একটু আগে, সেটা হচ্ছে কি, ওই যে আমি রেজাল্টটি শো করাইতে চাচ্ছি না, সার্চ ইঞ্জিনে শো করাইতে চাচ্ছি না, তারই একটা আপনার এখানে নোটিফিকেশন দিচ্ছে। আচ্ছা ওটা থাক, নো প্রবলেম। তো তারপরে দেখেন জেনারেল উপর আছে ফিচার। এখানে দেখেন আপনার রেশিও অ্যানালাইটিক্স, রিডেবিলিটি অ্যানালাইসিস, কর্নার স্টোর অ্যানালাইসিস, যা কিছু আছে সব আমি অনই রাখবো। এটা বাই ডিফল্ট যেগুলো অন আছে আমি অনে রাখবো, সবগুলো আমি অন রাখবো। ইউজেস ট্র্যাকিং এটাকেও অন রাখবো, অফ করবো না। তাতে আমার কি হবে, সার্চ ইঞ্জিনের ভেসিবিলিটি বা সার্চ ইঞ্জিনের আমার ক্ষমতাটা বাড়বে। তারপরে নিচে আছে আপনার ইন্টিগ্রেশন এবং ওয়েবমাস্টার টুল। এই ইন্টিগ্রেশন এবং ওয়েবমাস্টার টুল, এই দুইটা অপশন আমাদেরকে মূলত যেটা কাজ করতে হবে সেটা লাইভ সার্ভারের ক্ষেত্রে হবে। ইন্টিগ্রেশন, যে সেমরাস ইন্টিগ্রেশন, ROI2 ইন্টিগ্রেশন, এগুলো মূলত এই যে সেমরাস এবং ROI2 এগুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটা পার্ট। এটা আমি অনে রাখলাম। এবং ওয়েবমাস্টার টুল, এইখানে দেখেন বাইজু ভেরিফিকেশন কোড, বিং ভেরিফিকেশন কোড, গুগল ভেরিফিকেশন কোড, আপনার ইয়েন্ডেক্স ভেরিফিকেশন কোড। এই যে প্রতিটি জিনিস একটা জিনিস বলছে, এই যে যেমন গুগল ভেরিফিকেশন কোড, ঠিক আছে, এই গুগল ভেরিফিকেশন কোড এটা হচ্ছে আমার সার্চ ইঞ্জিনকে, আমি যে আমার ওয়েবসাইটটাকে গুগলের সাথে পরিচিত করাই দিব, বা গুগল যে আমার ওয়েবসাইটটাকে চিনবে, তো সেটার জন্য আমার গুগলের সাথে পরিচিত করার জন্য একটা কোড লাগবে। সেটা হচ্ছে গুগল ভেরিফিকেশন কোড। আবার বিং ভেরিফিকেশন, এই বিং সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করবে বা ওয়েবসাইটটাকে চিনবে, সেটার জন্য চিনার জন্য আমার একটা কোড। তো এটা লাইভ সার্ভার ওয়েবসাইটের মাধ্যমে আপনার কোডগুলো এখানে নিতে হয়, আমরা লোকাল হোস্টের মাধ্যমে নিতে পারবো না। তো এই যে এখানে ক্লিক, গুগল সার্চ কনসোলে ক্লিক করার পরে আমাকে এখানে একটা অ্যাকাউন্টে লগ ইন হইতে হবে। আর লগ ইন হলে আমার একটা কোড দিয়ে দিবে, সেই কোডটা এখানে বসাই দিতে হবে। তারপর কোডটা বসাই দেওয়ার পরে আমার ওয়েবসাইটের লিঙ্কটা
এখানে নেক্সটে যাওয়ার পরে আমার ওয়েবসাইটের লিঙ্কটা প্রোভাইড করে ভেরিফাই এ ক্লিক, একটা অপশন আসবে, ভেরিফাই এ ক্লিক করলে আমাকে তখন ওখানে শো করবে যে এই লিঙ্কটা, আমার যে এই কোডটা এখানে প্রবেশ করাইছি এবং ওই কোডটার মাধ্যমে এখানে ওই আমার ওয়েবসাইটে ওই মানে এখান থেকে যে কোডটা নিয়ে আমি ওয়েবসাইটে দিছি এবং ওই ওয়েবসাইটে আমার ওয়েবসাইট, এটা গুগল বুঝে জাস্ট এটা ভেরিফাই করবে, সেটা আমরা ব্লগের মাধ্যমে দেখে নিব অথবা লাইভ সার্ভারের মাধ্যমে দেখে নিব। এখন ঠিক একই রকম বিং ভেরিফিকেশন কোডটাও ক্লিয়ার। সো এটা এখন আমরা যাচ্ছি না। এখন আমাদের এই সেটিংস গুলো করার পরে আমাদের আরো কিছু এখানে তিনটা নোটিফিকেশন দিচ্ছে, দেখেন নোটিফিকেশন তিনটা কই, যেহেতু আমরা লোকালে আছি তো আমার কিছু তিনটা নোটিফিকেশন দিবে, এটা আবার জেনারেলেই আছে। এই যে এখানে নোটিফিকেশন 3 কি কি বলছে নোটিফিকেশন গুলো আমরা দেখে নিই। Because of a change your permalink structure, some of SEO data needs to be reprocessed. We estimate this will take less than a minute. আমরা যে সেপারেট গুলা ব্যবহার করছি, সেপারেটটা যে কনফিগার করলাম সেটার জন্য অনেক সময় নিচ্ছে। নিউ ইন এসইও এত ভার্সন রাইটিং ইউ ক্যান নাও চেক টেক্সট আর রেডি টু রিলেবিলিটি অ্যানালাইসিস ডিটেল অ্যাবাউট ভার্সন। এটা ইউএস এর ভার্সন সম্পর্কে বলছে, তাদের আরো কিছু নতুন নিয়ম কানুন আছে সেগুলো বলছে। আচ্ছা এগুলো আমাদের বাদ দেন। তারপর আমরা সার্চ অ্যাপিয়ারেন্সে যদি যাই, এখানে দেখুন আমাদের আরো কিছু কিছু সেটিংস আছে। সার্চ অ্যাপিয়ারেন্সে আরো কিছু কিছু সেটিংস আছে, যেমন টাইটেল সেপারেটর আমরা এটা আগে সিলেক্ট করছিলাম। কন্টেন্ট টাইপটা আমাদের কি হবে, পোস্ট। সেটিংস দ্য সিঙ্গেল পোস্ট ইউআরএল। তারপর শো এসইও সেটিংস ফর পোস্ট। তারপর নিচে আছে শো টাইটেল। এই যে টাইটেল, আপনার মেটা ডিসক্রিপশন, সিগমা সেটিংস, এই যে সেটিংস গুলো আছে আমরা মূলত এই সেটিংস গুলা যখন একটা পেজ অথবা পোস্ট ক্রিয়েট করব তখনই আমরা এই সেটিংস গুলো সেখান থেকেই দেখতে পারবো। যেমন আমাদের সাইট টাইটেলের মেটা ডিসক্রিপশন, টাইটেল, আমার টাইটেলটা যে আছে, এই টাইটেলটা আমার যে ওয়েবসাইটে যে টাইটেলটা আছে, এই ওয়েবসাইটে যে টাইটেলটা থাকবে এই টাইটেলটার জন্য গুগল যে সার্চ ইঞ্জিনে নিয়ে আসবে সেটার জন্য একটা আমার মেটা ডিসক্রিপশন দিতে বলছে এখানে। এই যে টাইটেলটা আছে এই টাইটেলের জন্য মেটা ডিসক্রিপশন, সেটা আমার ওয়েব পেজে শো করবে না, সেটা আমার ব্যাক ইন্ডেই থাকবে এবং শুধু এটা গুগল যে সার্চ ইঞ্জিনের সাথে আমি পরিচয় করাই দিব, ঠিক ওই সকল সার্চ ইঞ্জিনে জানতে পারবে। এটা আমাকে এখানে আমরা চাইলে সেটা এখানে সেটিংস করে দিতে পারি বা সেটিংস করে দিব। আর আচ্ছা এখন তারপরে সেটিংস আছে মিডিয়া। মিডিয়া বলতে কি বুঝে আমাদের, মিডিয়া এন্ড অ্যাটাচমেন্ট ইউআরএল। মিডিয়া এন্ড অ্যাটাচমেন্ট ইউআরএল। তো মিডিয়া এন্ড অ্যাটাচমেন্ট ইউআরএল এটা আমার ইমেজ আছে, যখন আমরা একটা ইমেজ অথবা ভিডিও আপলোড করব তো সেটা নিজে নিজে অটোমেটিক একটা লিঙ্ক ক্রিয়েট করবে এবং এই লিঙ্কটা ক্রিয়েট করবে আমার কিসের মাধ্যমে, আমার ইমেজের টাইটেল, ইমেজের অল্টার টেক্সট, ঠিক সেগুলোর মাধ্যমে একটা লিঙ্ক ক্রিয়েট করবে। সেজন্য আমাদের ইমেজের টাইটেল এবং অল্টার টেক্সটে অবশ্যই কিওয়ার্ডটা থাকতে হবে, কারণ যখন কিওয়ার্ডটা থাকবে এবং ওই কিওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের লিঙ্কটা তৈরি করে নিতে হবে। ক্লিয়ার? তো এই বিষয়গুলো আমাদেরকে, তারপর এখানে আছে টেক্সটোনমিয়াস এবং অল ক্যাটাগরি। এই যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিরও আমার একটা মেটা ডিসক্রিপশন দিতে বলতেছে। ঠিক আছে, আমাদের জায়গায় একটা ক্যাটাগরি তৈরি করি, সেই ক্যাটাগরিরও মেটা ডিসক্রিপশন দেখতে বলতেছে। আর্কাইভে কি আছে দেখেন, এই যে অথর আর্কাইভ, এটা আমরা ডিজেবলে রাখি আপাতত যেহেতু সিঙ্গেল ইউজার। তারপর কি ব্রেড কামস। তো ব্রেড কামসটা আমাদের বাই ডিফল্ট যেটা আছে এটা রাখবো এই কারণে, তো এই যে ব্রেড কামটা ইনসার্ট করলে আমাদেরকে কিছু আবার কি বলে আর্টিকেল সম্পর্কে, আর্টিকেল যখন পোস্ট করব বা ওই আর্টিকেলটার সম্পর্কে আমার আরো কি কি সেমএস ধারণা থাকতে পারে বা কি কি সেমএস আর্টিকেল থাকতে পারে সেগুলো একটা ধারণা নিয়ে আসতে হবে। ক্লিয়ার? তো দেখেন আমরা যখন এর আগে একটা পোস্ট ক্রিয়েট করি, আমরা যদি অল পোস্টে ক্লিক দেই, যেহেতু প্লাগইনটা এখন অ্যাক্টিভ করছে সো এখন আমাদের অনেকগুলো অপশন শো করবে একটা পোস্ট ক্রিয়েট করতে গেলে। আবার এর আগে যখন আমরা একটা পোস্ট বা প্রোডাক্ট ক্রিয়েট করছি তখন কিন্তু আমাদের এটা দেখায় না, যেহেতু আমরা পোস্ট ক্রিয়েট করে আমরা প্রোডাক্ট অ্যাড করছিলাম, তাই না?
আমরা যেহেতু পোস্ট ক্রিয়েট করা এখানে দেওয়া অন্য জায়গায় দেখছি, এখন এখানে দেখি আমরা প্রোডাক্টের ক্ষেত্রে দেখি। এই যে প্রোডাক্টের ক্ষেত্রে সে মনে করেন আমরা এটা একটা প্রোডাক্ট, এটা যখন আমরা ক্রিয়েট করি, এটা এই প্রোডাক্টটা যখন আমরা ক্রিয়েট করি, সো এখন যদি আমি এডিটে ক্লিক করি প্রোডাক্টটাকে, তো দেখেন এখন আমাদের এক্সট্রা কিছু আবার অপশন যোগ হবে। প্লাগইন ইনস্টল করার মাধ্যমে ইনস্টল করার জন্য আমার কাছে এখন এক্সট্রা কিছু আমার অপশন যোগ হবে, যে অপশনগুলো আমার এসইওর জন্য লাগবে। তো এই যে ডান পাশে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই অপশনগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করছিলাম, এবং এই যে একটা ওয়েবসাইটের কি বলে একটা প্রোডাক্টের সম্পর্কে যে যে বিষয়গুলো আমার জানার দরকার সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। এই যে দেখেন এখন ইও স্টেশিও, এটা আমাদের এর আগে প্রোডাক্টের এই যে ডিসক্রিপশন, তারপর আমাদের এর নিচে আছে কি এসইও অ্যানালাইটিক্স, তারপর এই যে প্রোডাক্ট ডাটা, এই যে মাঝখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই মাঝখানের অপশনগুলো কিন্তু ছিল না। ছিল কি? মাঝখানের অপশনগুলো ছিল? ছিল না। তো এখানে একটা দেখেন ফোকাস কি ফ্রেশ, গুগল প্রিভিউ, মোবাইল রেজাল্ট, ডেস্কটপ রেজাল্ট। আমার এই পোস্টটা মোবাইল রেজাল্ট, ডেস্কটপ রেজাল্টে কেন দেখাবে বা কি জন্য দেখাবে, তো এগুলো আমাদেরকে এখান থেকেই প্রিভিউ আমরা সেট করে দিই, এবং আমার এই পেজটা এসইও আদৌ আসলে আসবে কিনা বা এসইও হচ্ছে কিনা বা কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলো আমরা এখন একটু করে দেখবো। তো এগুলো আমি বিরতির পরে আসে দেখাই। একটু বিরতি নেই, কি বলেন? কারণ যেহেতু এখন আমরা সেটিংসটা দেখলাম, এখন লাইভ ক্লাস দেখবো, তো তার মধ্যে একটা বিরতি। এটা কি আমাদের একটা প্রোডাক্ট ছিল, তাই না? তো একটা প্রোডাক্টকে এবং একটা পোস্টকে ঠিক যেভাবে এসইও করতে হয় একই সিস্টেম, আমাদের প্রোডাক্ট বলি, পেজ বলি, বা এমনি ব্লগ পোস্ট বলি, যেটাই বলি না কেন, আমাদের সিস্টেমগুলা প্রায় একই। একই সিস্টেমে আমাদেরকে এই এসইও কাজটা করতে হয়। তো এট ফার্স্ট যেটা দরকার, আমাদের কি দরকার, টাইটেল। এটা আমি জাস্ট একটা টাইটেল এখানে লিখছিলাম। টাইটেলটা আমাদের কিন্তু একটা শর্ট হইলে আসলে এই টাইটেলটা যে গুগল সার্চ পেজে নিয়ে আসবে, সেটার জন্য অতটা কিন্তু আমাদের পারফেক্ট না। যে ডাম্বেল আমাদের একটা যে কিওয়ার্ড, আমাদের টাইটেল এবং শুধু ডাম্বেল, এটা কিন্তু আমাদের এখানে অতটা এসইওর জন্য কাজ করবে না। সো এখানে দেখেন আমি টাইটেলটা একটু বড় করে দিলাম, জাস্ট কিন্তু আমি কপি পেস্ট করতেছি আর অন্য কিছু করতেছি না, জাস্ট একটা আমাদের এই ইওস টেস্টিও প্লাগইনটা বোঝার জন্য। ঠিক আছে? তো এখানে দেখেন আমার মূল ফোকাস কিওয়ার্ড কি, ডাম্বেলস, তাই না? আমার যে ফোকাস কিওয়ার্ড, এই ফোকাস কিওয়ার্ডটাকে যে এই পোস্টের জন্য আমার মেইন কিওয়ার্ড, যেমন আমরা ফাইবারের গিগের টাইটেলের জন্য আমি যে মূল কিওয়ার্ডটি রাখতে বলছিলাম, যে কিওয়ার্ডটি আমার জন্য কিওয়ার্ডটি রাখলেই হবে না, এই কিওয়ার্ডের সাথে যে আমার টোটাল লাইনটা আছে, এই টোটাল লাইনটার একটা মিনিংফুল থাকতে হবে। বিশেষ করে টাইটেলের ক্ষেত্রে এটা মিনিংফুল থাকতে হবে। আমি একটা টাইটেল অ্যাড করলাম এবং প্যারাগ্রাফ অ্যাড করলাম। এটা আপনার কি বলে, প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু প্যারাগ্রাফ দুই ধরনের আছে, একটা আছে শর্ট, একটা আছে লং। ঠিক আছে? সো এটা আমরা লং ক্যাটাগরিতে অ্যাড করলাম। তো এই যে অ্যাড করার পরে এখানে দেখেন ইওস এসইও নামে একটা আপনার যে প্লাগইনটা চলে এসেছে। আমার যেটা ফোকাস কিওয়ার্ড, এই যে ফোকাস কিওয়ার্ডটা, ফোকাস কিওয়ার্ডটা কি, আমি যদি হোয়াট চিহ্নতে এখানে কার্সরটা নিয়ে যাই, এখানে তাহলে শো করার কথা যে আসলে ফোকাস কিওয়ার্ডটা কি। ফোকাস কিওয়ার্ড আমার ডাম্বেল, মূলত এই ইউএসএসইও আমার পোস্টার মাধ্যমে, এই ইউএসএসইও আমার পোস্টার মাধ্যমে এই পেজটাকে এই কিওয়ার্ডের মাধ্যমে আমার এই প্রোডাক্টটাকে গুগল সার্চ পেজে ইন্ডেক্স করবে। ঠিক আছে? নিচে দেখাচ্ছে গুগল প্রিভিউ, দেখেন নিচে দেখাচ্ছে গুগল প্রিভিউ। এই যে দেখেন লোকাল হোস্ট প্রজেক্ট 330 প্লাস ডাম্বেল, এটা হচ্ছে আমার কি দেখাবে, লিঙ্ক। তারপর দেখাচ্ছে কি, আমার বাই ডাম্বেল অনলাইন বেস্ট প্রাইস ইন বাংলাদেশ বিডি শপিং। আমরা যদি চাই
যে আমার টাইটেলটি আলাদা দেখাবে বা আমার মেটা ডিসক্রিপশন, প্লিজ প্রোভাইড মেটা ডিসক্রিপশন, আমরা কিন্তু এখনো মেটা ডিসক্রিপশন দেইনি। দেখেন এখানে কিন্তু মেটা ডিসক্রিপশনের অপশন আছে, মেটা ডিসক্রিপশন এখনো দেইনি আমি। শুরু করার আগে আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে মেটা ডিসক্রিপশনটা কি হবে, ঠিক আছে? এখানে দেখেন প্রিভিউয়াস মোবাইল রেজাল্ট, প্রিভিউয়াস ডেস্কটপ রেজাল্ট। এই যে ডেস্কটপ রেজাল্টে এরকম দেখাবে, আপনার ডেস্কটপ রেজাল্টে এরকম দেখাবে। আমরা যদি চাই যে আমার বাই ডাম্বেলস অনলাইন এট দ্য বেস্ট প্রাইস ইন বাংলাদেশ, আমরা যদি এটাকে আমার এখানে মনে করেন আমার এই টাইটেলে আমি যদি রংপুর দিচ্ছি, প্রাইস ইন রংপুর দিলাম, রংপুর, আমার কিন্তু নিচে অটোমেটিক চেঞ্জ হবে, এখানে কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে। এখন আমি যদি এই এসইও টাইটেল, যেটা এই টাইটেলটা যদি চেঞ্জ করতে চাই, তো টাইটেল পেজ সেপারেট আমি যদি এগুলা কেটে দেই এবং এখানে যদি আমি আমার টাইটেলটা আলাদা করে দেই, সে মনে করেন আমার অমুকখানে টাইটেলটা, এই টাইটেলটা যেটা ছিল এই টাইটেলটা আমার পেজে শো করবে, যখন আমার একটা ওয়েব পেজে যাবে তখন শো করবে। বাট তার আগে এসইওর জন্য যে টাইটেলটা শো করবে, যে সেটা আমার এখানে আমি দিতে পারি। যেমন এসইও টাইটেল যেখানে লিখলাম, আমি আগের লেখাগুলো সব রিমুভ করে দিলাম, দেওয়ার পর এখানে লিখলাম যে দ্য বেস্ট ডাম্বেল, ডাম্বেল মানে কি, UMBELL মেবি, তাই না? এখানে কপি করে নিলাম। এই ডাম্বেল কি কাজ করে, কিসের? দ্য বেস্ট ডাম্বেল ইন রংপুর, আমি প্রাইস না দিয়ে এটা দিলাম। দেখেন এখানে কিন্তু আমার একটা নিচে দেখেন একটা বার যাচ্ছে, এই যে কালারটা একটা চেঞ্জ হচ্ছে না, আমি যত লিখতেছি তত কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? আমি দিলাম দা বেস্ট, কি দিলাম, এখানে কি দেওয়া যায় বলেন দেখি? আমার টাইটেলটা আর একটু বড় লং করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার কি দেওয়া যায়, কি দেওয়া যায়? কি দিব? বেস্ট কোয়ালিটি, দা বেস্ট কোয়ালিটি দিলাম, PEYLITY, বেস্ট কোয়ালিটি ডাম্বেল ইন দা বেস্ট কোয়ালিটি। ব্র্যান্ডের একটা নাম দেয়, এখানে একটা ব্র্যান্ডের নাম লিখলাম মেবি যে হ্যাক্স ডাম্বেল, এটা দিলাম। দা বেস্ট কোয়ালিটি হ্যাক্স ডাম্বেল, রেট। এই যে দেখেন এখন কিন্তু আমার এটা কালারটা পরিবর্তন হয়েছে, তাই না? এই যতক্ষণ পর্যন্ত আমার কালারটা এটা থাকবে, কালারটা আমার রেডের মতো থাকবে, ততক্ষণ পর্যন্ত না আমি বুঝবো যে আমার টাইটেলটা এখনো এসইওর জন্য যে টাইটেলটা আমি তৈরি করতেছি সেটা এখনো পারফেক্ট হয়নি। আর যখন এই গ্রিন কালার আসবে তখন আমি বুঝে নিব যে আমার এসইওর যে টাইটেল, এসইওর জন্য যে টাইটেলটা আমি লিখলাম বা যে টাইটেলটা আমি দিলাম সেটা অবশ্যই আমার এসইওর জন্য পারফেক্ট। ক্লিয়ার, বুঝতে পারছেন? তার মানে টাইটেলটা এখন আমার এসইওর জন্য পারফেক্ট। টাইটেলটা শর্ট হচ্ছে না টাইটেলটা আমার লং হচ্ছে, এটা কিন্তু আমি ইওস এসইওর মাধ্যমে এটা দেখে নিতে পারবো। বুঝতে পারছেন? আবার নিচে যখন আসেন, নিচে আসেন, এখন আছে কি স্লাগ। স্লাগ বলতে কোনটা বোঝাচ্ছে আপনার? এই যে মনে করেন এই যে লোকাল হোস্ট প্রজেক্ট ডাম্বেল, এখন এটা যদি আমি চেঞ্জ করতে চাই, এই যে ডাম্বেল লেখাটা আছে, যেমন এখানে বেস্ট কোয়ালিটি যদি দিয়ে দেই, তো এখানে কিন্তু স্পেস ইউজ করা যাবে না। এই দেখেন স্পেস ইউজ করলে আমার কিন্তু একটা হাইফেন আসতেছে, তাই না? এই যে দেখেন অটোমেটিক হাইফেন চলে আসছে এখানে। তো বেস্ট ডাম্বেল বা বেস্ট কোয়ালিটি ডাম্বেল যেটা আপনি দেন না কেন, তো ঠিক এই স্লাগটা আপনার কি ধরনের হবে?
আপনার মূল পেজের সাথে এই যে পার্মালিঙ্ক যেটা আছে, এই যে দেখেন এখানে একটা কিন্তু পার্মালিঙ্ক তৈরি হচ্ছে, বেস্ট ডাম্বেল অটোমেটিক এখানে তৈরি হচ্ছে পার্মালিঙ্কটা। আমরা এখানে কিন্তু তৈরি করতেছি, এই পার্মালিঙ্কটা অটোমেটিক এখানে তৈরি হচ্ছে। এই যে এখানে এডিট করতেছি, ওখানে ক্রিয়েট হচ্ছে পার্মালিঙ্ক। মানে এই স্ল্যাগ অপশনে আমরা এডিট করলেই বা স্ল্যাগ অপশনে কাজ করলেই আমরা আমাদের পার্মালিঙ্ক অপশনটা অটোমেটিক কাজ করবে। ওকে, এখন আসি আমি মেটা ডিসক্রিপশন। তো মেটা ডিসক্রিপশনও আমি এখান থেকেই কোথাও কোনো জায়গা থেকে নিয়ে নেই, কারণ আর টাইপ করার ইচ্ছা করে না। ডাম্বেল, এখানে কোনো একটা পড়ার ডিসক্রিপশন থেকে আমি নিয়ে নিই। এদের বাংলা আবার আমি এটা আবার বাংলায় দিছি। এটা ইংলিশে যাই, কোথায় গেলাম, অথবা এটা ইংলিশ আছে না বাংলা আছে দেখি তো। এমন একটা প্রোডাক্ট নিলাম। আচ্ছা, আমি এটা নিলাম, এটা এখন আমি এডিট করতেছি, এখানে আসে। হ্যাঁ, সুমন। তো দেখেন আমি একটা এখানে নিয়ে আসলাম, দেখেন আমার কালারটা কি আছে বর্তমানে। বর্তমানে কি কোন কালার আছে, এটা কি আমার এই যে এই গ্রিন কালার হয়েছে কি। আমি আরেকবার পেস্ট করি, আরেকবার পেস্ট করার পরেও কিন্তু এটা অনেক ওই কালারই আছে, কারণ এই কালারটা থাকা মানে আমাকে বুঝে নিতে হবে যে আমার যে মেটা ডিসক্রিপশনটা ছিল সেটা অলরেডি বড় হয়ে গেছে। মানে আমার মেটা ডিসক্রিপশনটা যে কিওয়ার্ডের কথা ছিল সেটা অলরেডি আমার একটু বড় হয়ে গেছে। এখন দেখেন মেটা ডিসক্রিপশন মূলত 100 মিনিমাম 120 ক্যারেক্টার এবং সর্বোচ্চ 152 ক্যারেক্টারের মধ্যে রাখতে হয়। এই মেটা ডিসক্রিপশন যদি আমি জেনুইন ভাবে কোনো প্লাগইন ছাড়াই, যে ইওস্টিসিও প্লাগইন বা অন্য কোনো প্লাগইন ছাড়াই যদি আমি রাখি, তো সেক্ষেত্রে কিন্তু আমার 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে রাখাটা বেটার। 120-এর নিচে না এবং 150-এর উপরে না। বুঝতে পারছেন? আমি যে বর্তমান এখানে দিলাম, যে মেটা ডিসক্রিপশনে দিলাম সেটা এখানে পারফেক্ট। ঠিক এইভাবেই আমার মেটা ডিসক্রিপশনটা অ্যাড করতে হবে। আবার দেখেন নিচে কতগুলো অপশন আছে, যে অ্যাড কি ফ্রেশ কি কর্নার কন্টেন্ট অ্যাডভান্স। আমি যদি এখানে ক্লিক করি বা আমার অ্যাড কি ফ্রেশ, এই যে দেখেন এসইও অ্যানালাইসিস ফর ডাম্বেল, আমার এই কিওয়ার্ডটার জন্য যখন আমি এখানে প্রিভিউ করলাম, সো এখানে দেখেন নিচে অনেকগুলো আপনি অপশন দেখতে পাবেন। এই যে এই কয়েকটা অপশন দেখেন আপনি, আপনার এইগুলা কি দেখতে পাচ্ছেন, এগুলা এই কালার, এই কালার এবং এই কালার, তিনটা কালার আছে এখানে দেখেন, তিনটা কালার আছে। এই যে তিনটা কালারের মধ্যে আছে, এখানে যে প্রবলেম আছে চারটা। আমি যে পোস্টটা তৈরি করছি বা প্রোডাক্টটা তৈরি করছি সেখানে আমার প্রবলেম আছে চারটা। তারপর আপনার যে ইমপ্রুভমেন্ট আরো উন্নত করার জন্য আমাকে এই যেগুলো বলতেছে, আমার ইমেজে অল্টার টেক্সট অ্যাড করা নাই, এটা বলতেছে কিফ্রেজ ইন টাইটেল। আমার যে মূল কিওয়ার্ড ইন্টেলের দ্য এক্সাক্ট নেক্সট ফোকাস কিওয়ার্ড অ্যাফার্ড ইন এসইও টাইটেল বাট নট দ্য বিগিনিং। আমার যে শুরুতে কিওয়ার্ডটি আসলে ওরা বলছে যে আপনার টাইটেলে কিওয়ার্ডটি আছে কিন্তু শুরুতে সেটা নাই, আর শুরুতে থাকলে সেটা বেশি ইফেক্টিভ। আবার গুড রেজাল্ট কিওয়ার্ড যেমন কি ফ্রেশ ইন ইন্ট্রোডাকশন, আমার শুরুতে কিওয়ার্ডটি আছে ওয়েল ডান। কি ফ্রেশ ল্যান্ড, গুড জব, মানে আমার কি ফ্রেশের যে দৈর্ঘ্যটা আছে, মূল যে ডাম্বেল শুধু লিখছি এটা আমার বেস্ট। তারপর কি ফ্রেশ ইন মেটা ডিসক্রিপশন, আমার মেটা ডিসক্রিপশনে কিওয়ার্ডটি আছে। তারপর মেটা ডিসক্রিপশন লেন্থ, মানে মেটা ডিসক্রিপশনের দৈর্ঘ্য, এটা আমার
ওয়েল ডান, খুব ভালো, বিদায় আমার এই কালার দেখাইছে। প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজ, মানে ইউ হ্যাভ নট ইউজ দিস কি ফ্রেজ বিফোর, ভেরি গুড। আমার এই কিওয়ার্ডটি পূর্বে কোনো আমি প্রোডাক্টে ইউজ করি নাই বা পোস্টে ইউজ করি নাই, সেটার জন্য আমার ভেরি গুড দেখাচ্ছে। এসইও টাইটেল উইথ, মানে এসইও টাইটেলের যে আমার উইথটা আছে সেটাও আমার বেস্ট, কারণ এটা তো আমি প্রথমে দেখে নিছি। তারপর কিওয়ার্ড ইন প্লাস গ্রেড ওয়ার্ক, এই যে কিওয়ার্ড ইন প্লাগ, মানে আমার প্লাগে কিওয়ার্ডটি আছে কি না, এই যে প্লাগ অপশনটা, এই যে আমার পারমালিঙ্ক এটাকে বলা হয়। আবার নিচে যেটা আছে প্লাগের মাধ্যমে পারমালিঙ্কটা চেঞ্জ হয়, এখানে আমার কিওয়ার্ডটি আছে কিনা সেটাও এখানে দেখাচ্ছে। এখন আমার প্রবলেম যে আউটবাউন্ড লিঙ্ক, নো আউটবাউন্ড লিঙ্ক অ্যাপিয়ার্স ইন দ্য পেজ এট সাম, মানে আমার যে অন্য কোনো লিঙ্ক বা এই রিলেটেড অন্য কোনো প্রোডাক্টের লিঙ্ক আছে কিনা সেটা আমার এখানে দেখাচ্ছে, আউটবাউন্ড লিঙ্ক নাই। এটা আমার প্রবলেম, এটা আমার এসইও তে শো করবে না। তো আমরা একটা এই অথবারে দিয়ে দিই আউটবাউন্ড লিঙ্ক, তারপর দেখি আমাদের এটা সমাধান হচ্ছে কিনা। তো আমি একটা ডাম্বেল লেখাটাতে সিলেক্ট করলাম, দেখার পরে কি লিঙ্ক অ্যাড করলাম, লিঙ্কটা এখানে পেস্ট করলাম, লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি ওই প্রবলেমটা আমার চলে গেছে না? ওই প্রবলেমটা চলে গেছে। এখন আগে ছিল 4টা, এখন হচ্ছে 3টা। এখন কি বলছে, ইন্টারনাল লিঙ্ক, নো ইন্টারনাল লিঙ্ক অ্যাপিয়ার ইন দ্য সার্চ স্পেস, মানে আমার যে কোনো একটা যে লিঙ্ক থাকবে আমার নিজস্ব লিঙ্ক, সেই লিঙ্কটাও সেখানে নাই। আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে, ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কও আমাকে এই ঠিক সেম এস প্রোডাক্টের বা অন্য কোনো স্টোরের আমাকে এখানে লিঙ্কটা দিতে হবে। আমি লিঙ্কটা দিলাম। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আমাকে ফিল আপ করতে হবে। তার মানে একটা ওয়েব পেজকে এসইও করার জন্য আমার যে লিঙ্কগুলো দরকার, সেই লিঙ্কগুলো আমাকে অবশ্যই রাখতে হবে। ক্লিয়ার? আবার এখানে প্রবলেম 3টাই আছে। আমি যে প্রবলেমটা সলভ করলাম সে প্রবলেমটা কিন্তু এখানে নাই। এখন অন্য কোনো প্রবলেম আছে, কি ফেজ ডেন্সিটি, ইউর ফোকাস ওয়াজ 9 টাইমস, দ্যাট ওয়াজ মোর দেন রেকমেন্ডেড ম্যাক্সিমাম 3 টাইমস টু টেস্ট দি লেন্স, ডোন্ট ওভার অপটিমাইজ। আমাকে কি বলছে, আমি যতটুকু লিখছি তার মধ্যে আমাকে সর্বোচ্চ তিন তিনবার থাকা যাবে ডাম্বেল অপশনটা, বাট আমার যে মূল কিওয়ার্ডটি সেটা তিন, এবং এই মূল কিওয়ার্ডটি তারা কিভাবে ধরতেছে, এই যে আমি কিওয়ার্ড এখানে দিছি যে আমার ফোকাস কিওয়ার্ড কোনটি, এটার উপর কিন্তু তারা বেস করে আমাকে এই রেজাল্ট গুলা দিচ্ছে। তার মানে আমার কিওয়ার্ড ডেন্সিটি আমার কয়বার আছে, 9বার আছে। তো আমি এখানে সর্বোচ্চ ইউজ করতে পারবো আমার 3বার। তো 9বার কোথায় কোথায় আছে আমি যদি এখানে দেখি, তো রিমুভ হাইলাইট ফ্রম দ্য টেক্সট, এই যে দেখেন এখানে আমাকে হাইলাইট করে দিছে 1 2 3 4 5 6 7। তার মানে এই মানে 7টা যদি আমি রিমুভ করি তাহলে আমার কটা থাকবে, আর 9টার মধ্যে 7টা রিমুভ করলে কটা থাকবে, দুটা। আমার দুটা হবে একজাক্ট। ক্লিয়ার? এটাও আমার একটা প্রবলেম যে বেশি কিওয়ার্ড যদি আমি ব্যবহার করি তো সেক্ষেত্রেও আমার একটা প্রবলেম, এসইওর জন্য প্রবলেম। সো ঠিক এরকম করে আমাদের গিগে যখন আমরা আহ, এই যে একটা কিওয়ার্ড বারবার ইউজ করি তখন কিন্তু আমাদেরকে এই প্রবলেমগুলো ফেস করতে হয়, গিগ তখন পাবলিশ করতে দেয় না। এবং আমি ঠিক যেভাবে আপনাদেরকে কিওয়ার্ড গুলা প্লেস করতে বলছি তার থেকে যদি বেশি কিওয়ার্ড প্লেস করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার গিগ র্যাঙ্ক করবে না, যে আমি এতগুলা কিওয়ার্ড ইউজ করলাম তারপরেও গিগ র্যাঙ্ক করলো না কেন। এই যে দেখেন, বেশি খাইলেও দোষ, কম খাইলেও দোষ, ঠিক আছে। আমার ওই অপশনটি চলে গেছে, লিঙ্ক পেজ, ইউ আর লিঙ্কিং টু এনাদার পেজ টু দ্য ওয়ার্ড দিস পেজ টু র্যাঙ্ক ফর, ডোন্ট ডু দ্যাট। আমি যে লিঙ্কটা দিলাম, আমার যে ইন্টারনাল লিঙ্কটা দিলাম, তো এনাদার পেজের লিঙ্ক দিতে বলছে টু দ্য ওয়ার্ড, আমার ওই ওয়ার্ডে যে ওয়ার্ডের সাথে আমার এনাদের পেজটা লিঙ্ক আপ আছে, এই কিওয়ার্ডের সাথে যে এনাদার পেজের সাথে আবার যে এরকম কিছু লিঙ্ক আপ, এনাদার পেজ রিলেটেড কিছু লিঙ্ক পেজ থাকে, ওই পেজের লিঙ্কটা আমার দিতে বলছে, ওই পেজের লিঙ্কটা দিতে বলছে। সো আমি একটা প্রোডাক্ট পেজের লিঙ্কটা দিয়ে দিই, কপি লিঙ্ক অ্যাড্রেস, আমি আমার টেক্সটে এটা দিয়ে দিই।
এটা দেওয়ার পরও মেবি আমাকে তারা ভুলে রঙে দেখাবে, কারণ আমার একজাক্ট কিওয়ার্ডে এটা পড়তেছে না। ঠিক আছে, একজাক্ট কিওয়ার্ডের লিঙ্কটা আমার পড়তেছে না। দেখি ওটা কি বলে এখন। এই যে আমাকে ওটাই দেখাচ্ছে, কারণ আমার ওটা একজাক্ট যে ওয়ার্ডটা আছে, যেমন ডাম্বেল কিওয়ার্ড, আমার যে লাইনটা আছে, লাইনটার সাথে সামঞ্জস্য না রাখে আমি যে কোনো জায়গায় আমি লিঙ্কটা প্রোভাইড করি, সেটা তারা মেনে নিবে না। যে আমাকে লিঙ্ক দিতে বলছে, আমি যে কোনো জায়গায় একটা পেজের লিঙ্ক দিয়ে দিলাম, সেটা মেনে নিবে না। তো আমার একজাক্ট ডিসক্রিপশনটা লিখে ওই পেজ, যে পেজের লিঙ্কটা আমি দিছি, ওই পেজের সাথে, লিঙ্কের সাথে কোন ওয়ার্ডটির সাথে আমার যায় সেখানেই দিতে হবে। তবেই সেটা এসইও ফ্রেন্ডলি হবে, তাছাড়া হবে না। টেক্সট লেন্থ, দ্য টেক্সট কন্টেন্ট 126 ওয়ার্ড, দ্যাটস ফার বিলো রেকমেন্ডেড মিনিমাম অফ 300 ওয়ার্ড, অ্যাড মোর কন্টেন্ট। আমার কন্টেন্টটা খুব ছোট হয়ে গেছে, এটা আরো বেশি বাড়াইতে হবে। আমার মাত্র আছে 126টা ওয়ার্ড, এখন মিনিমাম কন্টেন্ট আমার দিতে হবে 100 কয়টা, সরি 300টা ওয়ার্ডের। একটা আর্টিকেল মিনিমাম হয় 300টা ওয়ার্ডের। আমি যখন এখান থেকে কোনো ডাবলিং করব, তখনও কিন্তু আমার ভুল ধরে ফেলবে, আমার তখনও ভুল ধরে ফেলবে। তো আমি ডাবলিং না করে আমি আলাদা কিছু এখানে অ্যাড করতেছি। আমি এই মেটা ডিসক্রিপশনটা ওখানে অ্যাড করতেছি, কারণ এখানে ডাম্বেল ওয়ার্ডটি আছে যদিও, এটা আমি কেটে দিব। কন্ট্রোল-সি, এডিট প্রোডাক্ট, কন্ট্রোল-ভি। 300টা তো হয়নি, আমার 300টা তো হবে না। এটা বুঝতে পারছেন তো আপনার? 151টা ওয়ার্ড হইলে 126 থেকে এখন হইলে আমার 151টা, এবং মিনিমাম টেক্সট লেন্থ লাগবে 300টা। এখন আমার কি বলছে, ইমপ্রুভমেন্টের জন্য ইমেজ অল্টার অ্যাট্রিবিউট। আমি যে এই যে ইমেজ গুলা অ্যাড করছি, এই যে প্রোডাক্ট ইমেজ বলেন, এই প্রোডাক্ট ইমেজ গুলা যে আমি অ্যাড করছি, এখানে এই যে টাইটেল নাই, আমার অল্টার টেক্সট আমি অ্যাড করি নাই, অল্টার টেক্সটে আমি এটা দিয়ে দিলাম। ধুর, ঠিক এরকম আমি যতগুলা ইমেজ ব্যবহার করব, ঠিক প্রতিটা ইমেজেরই আপনার এই অল্টার টেক্সটটা ব্যবহার করতে হবে। ঠিক দেখেন, এখানে আমাদের প্রোডাক্ট গ্যালারির এই ইমেজগুলো দেয়া আছে, তো এই ইমেজগুলো থেকেও আমার অল্টার টেক্সট ব্যবহার করতে হবে। দেখেন এই যে নিচে দেখেন, আমার কিন্তু এই যে ইমপ্রুভমেন্ট, ওটা একটা জিনিস চলে গেছিল, কি ফ্রেজ ইন টাইটেল, এক্সাক্ট ম্যাচ কি ফ্রেজ ইন এসইও টাইটেল বাট নট দ্য বিগিনিং। মানে শুরুতেই আমার টাইটেলটা এই যে আহ, মানে বিগিনিং বলতে, বাট নট বিগিনিং, এটা আমার বাই ডাম্বেল, এটা আমি বাই অনলাইন এট দ্য বেস্ট ডাম্বেল, আমি এটা এইদিকে রাখি। দেখেন এখন কি বলে এটা, আমাকে এখনো কিন্তু ওটাই আছে। তো মুভ টু বিগিনিং ফর দ্য বেস্ট রেজাল্ট, মানে আমাকে শুরুতেই এটা দিতে বলছে, আমি কিন্তু শেষে নিয়ে গেলাম। তো বাই ডাম্বেলসটা এটা আমি শুরুতে না দিয়ে, এখানে না দিয়ে যদি শুরুতেই দেই, বাইয়ের জায়গায় আমি ডাম্বেলস দিয়ে দিই, বা আমার ডাম্বেলস এসটা কাটে দেই। এখন দেখি আমাকে ওটা ইমপ্রুভমেন্টের জন্য দেখাচ্ছে কিনা। আমার কিন্তু এখন ওটা দেখাচ্ছে, দ্য এক্সাক্ট ম্যাচ ফোকাস কি পেজ এসিও টাইটেল, সরি এসিও টাইটেল বলতে কি, এই যে এসিও টাইটেল, এই যে এসিও টাইটেল, এখানে আমার ভুলটা দেখাচ্ছে। এটা কাটে দিলে তো ছোট হয়ে যায়। আবার আমার ইনরামপুর ডাম্বেল টি ব্রেড ইন রংপুর, এটা কি ছিল, ডাম্বেলস ছিল। আমার কি ডিলিট করলাম, আমি এখান থেকে একটা নিয়ে নিই, এদের টাইটেলটা ওয়ান পিস। এখন দেখেন আমার ওই প্রবলেমটা চলে গেছে, আমার যে প্রবলেমটা ছিল ওটা কিন্তু চলে গেছে।
এই যে আমার এসইও টাইটেলের জন্য যে আমার কিওয়ার্ডটি ছিল, যে এসইও টাইটেলের জন্য আমার ওটা নাই, এই যে ডাম্বেল লেখাটা আমার প্রথমে ছিল না, যে তারা বলছে যে এটা বেস্ট এসইও টাইটেলটা আমার বেস্ট হয়নি। তারপর দেখেন আবার এই প্রবলেম দুটাতে আমি বললাম টেক্সট লেন্থ এবং লিঙ্ক ফ্রেশ, আমার এই প্রবলেম দুটা সলভ করলেই মোটামুটি আমার যে প্রোডাক্ট পেজটা আছে, এই প্রোডাক্ট পেজটা এসইওর জন্য বেস্ট। আমার কিওয়ার্ড ডেনসিটি বেশি ছিল, আমি 3 টাইমস ফাউন্ড দেখাইছি, দ্যাটস গ্রেট। তারপর আপনার ঠিক যে যে কাজগুলো আমরা করলাম, ইমেজ অল্টার, ইমেজ অ্যাট্রিবিউট অল্টার অ্যাট্রিবিউট, মানে ইমেজের যে অল্টার টেক্সট আছে সেটা আমি এখানে ব্যবহার করছি। তারপর দেখেন অ্যাড রিলেটেড কি ফ্রেজ, ইউ ক্যান উইথ ইউএস টু প্রিমিয়াম, এটা আমার প্রিমিয়াম ভার্সনের জন্য যাইতে হবে। মানে এই রিলেটেড কি কি কিওয়ার্ড আমি কোথায় কোথায় ব্যবহার করতে পারি, এই প্রিমিয়াম ভার্সনে গেলে, এই ইউএসএসইও প্রিমিয়াম ভার্সনে গেলে আমাকে সেটা দেখাই দিবে। তো আমরা যেটুকু দেখলাম, এই যে দেখেন আমরা যেটুকু দেখলাম, এই যে গুড রেজাল্ট ফর, মানে 12টা গুড রেজাল্ট দেখাইছে, আমার 2টা প্রবলেম দেখাইছে, এই 2টা প্রবলেম হচ্ছে 14টা। এই 14টা একটু আপনি নিজে নিজে চিন্তা করেন, এই যে 14টা সেকশন আমার কোথায় কোথায় ধরছে। আমার একটা টাইটেল আছে, আবার একটা এসইও টাইটেল আছে, টাইটেল দুইটা, এসইওর জন্য একটা টাইটেল এবং আমার প্রোডাক্টের জন্য একটা টাইটেল গেল। তারপর যে আমার ধরছে কোথায় লিঙ্ক, আমি ইন্টারনাল লিঙ্ক অ্যাড করছি কিনা, এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করছি কিনা, আবার পেজের লিঙ্ক দিছি কিনা, আমার পেজের লিঙ্কের সাথে ওয়ার্ডের মিল আছে কিনা, বা আমার মূল কিওয়ার্ডের সাথে যেখানে আমরা লিঙ্কটা দিছি এই লিঙ্কের সাথে আমার মূল পেজের লিঙ্কটা আছে কিনা। তারপর দেখেছি কি ফ্রেশ ইন ইন্ট্রোডাকশন, আমার যে কি বলে ইন্ট্রোডাকশন, যে শুরুতেই একটা প্রোডাক্ট ডিসক্রিপশনের সময় শুরুতেই যে যে অংশটুকু আমরা লিখছি সেটাতে আমার কিওয়ার্ড আছে কিনা। তো কিওয়ার্ড কোথায় কোথায় রাখতে হচ্ছে আপনার এটা দেখেই, যখন আদার্স কোনো জায়গায় এসইও করতে যাবেন, এটাকে বলা হয় মূলত অন পেজ এসইও। তো আদার্স, যেমন আমি গিগের কথা বলি, গিগে যখন এসইও করতে যাবেন, ঠিক তখন এই সব বিষয়গুলোই আপনাকে বিবেচনা করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলোই আপনাকে বিবেচনা করতে হবে, তাহলেই আপনার গিগ র্যাঙ্কে আসবে। কিওয়ার্ড ডেনসিটি, ফোকাস কিওয়ার্ড, যেটা আমার তিনবার পাইছে গুড বেস্ট, মানে এটা আমার গুড জব, এটা বলছে দ্যাটস গ্রেট। মানে আমার 3টা কিওয়ার্ড আছে এই টোটাল ডিসক্রিপশনের মধ্যে। আমার ডিসক্রিপশনটা যত লেন্থ হবে বা আমার ডিসক্রিপশনটা যত বেশি বড় হবে, এই যেমন 500 ওয়ার্ড হতে পারে, 800 ওয়ার্ড হতে পারে, 1000 ওয়ার্ড হতে পারে, এই ওয়ার্ডের মধ্যে আমার কতবার থাকা যাবে কিওয়ার্ডটি সেটা এখানে শো করবে। আমার এখানে আছে মিনিমাম মেবি 150টা। 150টা, তার মানে আমি ধরে নিলাম 2% আমার জন্য একটা মেইন কিওয়ার্ডটা শতকরা কয়বার রাখবো, 2বার রাখলে বেস্ট। মানে আমার মূল কিওয়ার্ডটা আমি রাখতে পারবো কয়বার, শতকরা 2%। মানে 100টা ওয়ার্ডের মধ্যে আমার মূল কিওয়ার্ডটি রাখবো কয়বার। আপনারা আছেন না ঘুমাইছেন? কি ব্যাপার, উত্তর দিচ্ছেন না? হ্যাঁ, কয়বার কিওয়ার্ডটি রাখতে হবে, মূল কিওয়ার্ডটি আমার। 100টা ওয়ার্ডের যদি আমার আর্টিকেল হয়, তাহলে আমার মূল কিওয়ার্ডটি রাখতে হবে 2বার। আবার যদি 1000 ওয়ার্ডের হয় তাহলে আমার এমনি কতবার দাঁড়াচ্ছে, 20বার, তাই না? 1000 ওয়ার্ড হলে কিন্তু আমার 20বার দাঁড়ায়। সেক্ষেত্রে আমার আরো ডেন্সিটিটা যখন ওয়ার্ড বেশি হবে, তখন আমার ডেন্সিটিটা আরো কমায় নিয়ে আসতে হবে, তখন আমি শতকরা 2%, কেন শতকরা 2%-এর নিচে আমার নিয়ে আসতে হবে। শতকরা 2%-এর উপরে গেলে আমার সেটা হাইয়েস্ট হয়ে যাচ্ছে, যখন আমার ওয়ার্ড কাউন্ট বেশি হবে। এখন কম আছে বিধায় আমাকে এটা দেখাচ্ছে, কিন্তু বাট ওয়ার্ড কাউন্ট যখন আমার বেশি হয়ে যাবে তখন কিন্তু আমাকে এটা আবার কমায় নিয়ে আসতে হবে। মেটা ডিসক্রিপশন লেন্থ, আমি কতটা ক্যারেক্টারের কথা বলছিলাম, মেটা ডিসক্রিপশন
কতটা ক্যারেক্টারের মধ্যে রাখতে বলছি একটা পোস্টের মেটা ডিসক্রিপশন? বিরতির আগে বলছি। হ্যাঁ, সর্বনিম্ন 100, মানে আপনার সর্বনিম্ন রাখতে হবে 120 এবং 150-এর মধ্যে আমার রাখাটা বেটার। এর নিচেও না আর উপরেও না। ক্লিয়ার? আমার ইমেজের মধ্যে আহ, যে ইমেজের মধ্যে অল্টার টেক্সট আছে, সেই ইমেজের মধ্যে অবশ্যই অল্টার টেক্সট, এই ইমেজটা আমার অল্টার টেক্সটে আমার কি মূল কিওয়ার্ডটি আছে কিনা। যেমন এখানে আমরা ডাম্বেলের ইমেজ দিলাম, এই ডাম্বেলের ইমেজে অল্টার টেক্সটে আমি যদি অন্য কিছু লিখি তাও সেটা চলবে না, আমার ইমেজে কিওয়ার্ডটি লাগবে। কেননা যখন আমাকে এই ডাম্বেল কিওয়ার্ডটি লিখে কেউ গুগলে সার্চ করবে, তখন আমার এই ইমেজটাকে নিয়ে আসার জন্য এই অল্টার টেক্সটে যে কিওয়ার্ডটি দিব, এই কিওয়ার্ডের উপর বেস করে গুগল আমার ইমেজটাকে ইন্ডেক্স করে নিয়ে আসবে, মানে সার্চ পেজে নিয়ে আসবে। সেটা গুগল হোক, বিং হোক, বা যে কোনো সার্চ ইঞ্জিনেই হোক না কেন। ক্লিয়ার? তারপর আপনার দেখেন, ইন টাইটেলে অবশ্যই এসইও টাইটেলে আমার কিওয়ার্ড আছে। টাইটেল উইথ, আমার টাইটেল যেমন ফাইবারে আমরা যদি দেখি, তো টাইটেলটা সর্বোচ্চ কতটা ক্যারেক্টার ব্যবহার করা যায়, লেন্থ কতটুকু হওয়া, মানে কতটুকুর বেশি নেয় না। আবার ইউটিউবে যদি দেখি, ইউটিউবেও তার একটা লিমিটেশন আছে যে কতগুলো এই টাইটেলে আপনি কতগুলো ওয়ার্ড ব্যবহার করতে পারবেন, ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। ঠিক যেমন ফাইবারে আমরা দেখি কয়টা 80টার উপর বেশি ক্যারেক্টার নেয় না, তাই না? 80টার উপর বেশি নেয়। দেখছেন ফাইবারে যখন গিগে যান, টাইটেলটা যদি আপনি লং করেন, আমি টাইটেলটা কত ক্যারেক্টারের মধ্যে দিতে বলছিলাম ফাইবারের টাইটেলটা? সব কি খেয়ে ফেলছেন, না হজম করে ফেলছেন, না কোনটা? না এদিক দিয়ে শুনছেন, ওদিক দিয়ে চলে যায়। জি। কোথায় তো বলে না বাকিগুলা? সবাই লিড নিল নাকি?